বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে বিভিন্ন দিক আলোচনা করেছি, তার মধ্যে বাণিজ্য বলেন, ইনভেস্টমেন্ট বলেন, সব বিষয়ে আলোচনা হয়েছে। মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে প্রায় 2 বছর পর। কর্মী যাবে অগস্ট থেকেই। প্রতারণা ঠেকাতে সতর্ক থাকার আহ্বান। আমরা বাংলাদেশে গিয়ে সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের সাথে আলোচনা করব, নির্দেশনা প্রদান করব যেন এই ধরনের ভোগান্তির শিকার। সৌদিতে প্রবাসীদের ই-পাসপোর্ট ভোগান্তি কমাতে বাংলাদেশ কনস্যুলেটের কর্মশালা। সেবা প্রক্রিয়া আরও সহজ করার আহ্বান। দর্শক, স্বাগত নিউজ 24 প্রবাসীর সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। রোহিঙ্গা ইস্যুতে সহায়তা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র, তবে ভরণ পোষণে সহায়তা বাড়ানোর অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। ঢাকা সফররত মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের সাথে বৈঠকের পর একথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বলেন, ব্যবসা বাণিজ্য জ্বালানি খাত নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। এক এক্স বার্তায় মার্কিন বিশেষ দূত জানান, বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদারে এই বৈঠক ফলপ্রসূ হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শনিবার তার সাক্ষাতের কথা রয়েছে। 3 দিনের বাংলাদেশ সফরে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। এরপরে শুরু হয় প্রথম দিনের ব্যস্ততা। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে প্রায় 1 ঘণ্টা ব্যাপী দ্বিপাক্ষীয় বৈঠক হয়। এতে বাণিজ্য বৃদ্ধি ও জ্বালানি খাতে সহযোগিতা সহ বিভিন্ন ইস্যুতে গঠনমূলক আলোচনা হয়। আমরা বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে বিভিন্ন দিক আলোচনা করেছি, তার মধ্যে বাণিজ্য বলেন, ইনভেস্টমেন্ট বলেন, এনার্জি বলেন, অভিবাসন বলেন, সব বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং আন্তর্জাতিক সহায়তা জোরদারের বিষয়টিও প্রাধান্য পায়। রোহিঙ্গার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে আমরা যে সাহায্য পাই তার অর্ধেকের বেশি যুক্তরাষ্ট্র থেকে। মায়ানমারের চাপ ইত্যাদি বিষয়ে আমরা আলোচনা করিনি। আমরা আশা করব যে যুক্তরাষ্ট্রের সাহায্য অব্যাহত থাকবে এবং একই সঙ্গে এই সমস্যার সমাধানে আমরা যে বহুপাক্ষিক অ্যাপ্রোচ নিয়েছি, আমরা তাদেরও, শুধু তারা নয়, অন্যান্য রাষ্ট্রেরও যারা নিজের এক্স পোস্টে মার্কিন বিশেষ দূত জানান, বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদারে এই বৈঠক ফলপ্রসূ হয়েছে। সফরের দ্বিতীয় দিনে শুক্রবার সকালে মার্কিন বিশেষ দূত কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যাবেন। এরপর শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে মার্কিন বিশেষ দূতের। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। বাংলাদেশ সম্পর্কিত ভ্রমণ সতর্কতা কমিয়ে লেভেল 2-এ নির্ধারণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশের সার্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতার ইতিবাচক অগ্রগতি বিবেচনায় ট্রাভেল অ্যাডভাইজারি লেভেল 3 বা ভ্রমণ পুনর্বিবেচনার তালিকা থেকে কমিয়ে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের ক্যাটাগরিতে আনা হয়েছে। বৃহস্পতিবার ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোরের বৈঠক শেষে এই কথা জানানো হয়। বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। সরকারের পক্ষ থেকে জানানো হয়, বিগত 6 মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান অগ্রগতি এবং স্থিতিশীলতারই স্বীকৃতি যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত। এর ফলে আন্তর্জাতিক ভ্রমণ, বাণিজ্য ও দ্বিপক্ষীয় বিনিয়োগের ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে। প্রায় 2 বছর পর বাংলাদেশি কর্মীদের জন্য আবারও খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। অগাস্টের শেষ সপ্তাহে কর্মী পাঠানো শুরু হবে, এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। মালয়েশিয়ায় 2 দিনের সফরকালীন ব্রিফিংয়ে তিনি আরও জানান, প্রথম ধাপে সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে কর্মী পাঠানো হবে। সবশেষ 2024 সালের মে মাসে বাংলাদেশিদের জন্য বন্ধ হয়ে যায় মালয়েশিয়ার শ্রমবাজার। বিএনপি সরকার গঠনের পর সেই শ্রমবাজার আবারও চালু করার উদ্যোগ নেয়। 3 মাস আগে আবারও শ্রমবাজার চালুর সিদ্ধান্ত আসে। তবে কবে থেকে চালু হবে সে সিদ্ধান্ত আসে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রবাসী কল্যাণ মন্ত্রীর মালয়েশিয়া সফরে। আগামী 1 মাসের ভিতরে আমরা আশা করছি যে বেশ কিছু শ্রমিক এখানে এসে কাজ শুরু করবেন। সবসময় দেখা যায় যে বেশ কিছু দালাল বা অসাধু চক্রের সৃষ্টি হয়, তারা বিভিন্ন ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকেন। আমরা বাংলাদেশে গিয়ে সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের সাথে আলোচনা করব, নির্দেশনা প্রদান করব যেন এই ধরনের ভোগান্তির শিকার
জানানো হয় দেশটির মানব সম্পদ মন্ত্রীর সাথে বৈঠকে সিদ্ধান্ত হয় সব খাতেই বাংলাদেশ থেকে কর্মী নেবে মালয়েশিয়া। কম খরচ নিশ্চিত করার চেষ্টা থাকবে বলে জানান মাহাদি আমিন। সেই সাথে অতীতের মতো এই সুযোগকে কেন্দ্র করে কেউ যেন প্রতারণা করতে না পারে সে ব্যাপারেও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। যত দ্রুত সম্ভব বাংলাদেশ থেকে নিয়মতান্ত্রিক জটিলতা কমিয়ে এনে এফিসিয়েন্টলি একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে অভিবাসন ব্যয় কমিয়ে বাংলাদেশ থেকে মালয়েশিয়া জনশক্তি রপ্তানি থেকে শুরু করা। সিদ্ধান্ত হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়ে পাঠানো রিক্রুটিং এজেন্সির তালিকা যাচাই বাছাই করবে কুয়ালালামপুর। তবে সেই তালিকায় বাংলাদেশের ফেসিবাদের সময়ে এজেন্সি যাদের লাইসেন্স সম্প্রতি বাতিল হয়েছে তাদের না রাখার অনুরোধ জানিয়েছে ঢাকা। চন্দ্রা, নিউজ 24। সংযুক্ত আরব আমিরাতে স্বয়ংক্রিয় ভিসা বাতিলের যে সংখ্যা গণমাধ্যমে এসেছে তা সঠিক নয়। ভিসা বাতিল হওয়ার সংখ্যা 626 জন, এমন তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বৃহস্পতিবার বিকেলে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন তথ্য দেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, এরই মধ্যে 417 জনের ভিসা পুনরায় ইস্যু করতে সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে অনুরোধ পাঠানো হয়েছে। আমিরাত সহ সকল প্রবাসীদের প্রতি প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সংশ্লিষ্ট দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান। এ সময় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক প্রবাসীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে সংশ্লিষ্ট দেশ নিয়ে নেতিবাচক কিছু না শেয়ার করার অনুরোধ জানান। প্রচারণা ফেসবুক, টুইটার, কোনো ধরনের সোশ্যাল মিডিয়াতে কোনো ধরনের এনগেজমেন্টে না যাওয়াটাই ওয়াইজ ডিসিশন হবে। সেক্ষেত্রে আমরা অনুরোধ করব যে এই ধরনের কোনো কন্টেন্ট সোশ্যাল মিডিয়াতে পোস্ট না করা। কিছু বাংলাদেশি ভাইদের ভিসা ক্যান্সেল হচ্ছে, 5000 বা কিছু সংখ্যা বলা হয়েছে, যে সংখ্যাটা সঠিক নয়। 626 জনের ভিসা অটো ক্যান্সেল হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট সেবা আরও সহজ ও ভোগান্তিমুক্ত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দা। অনলাইনে আবেদন প্রক্রিয়া, সঠিক নিয়মাবলী এবং পাসপোর্ট সংক্রান্ত জটিলতা নিরসনে আয়োজন করা হয় প্রশ্নোত্তর কর্মশালা। মোহাম্মদ ফিরোজের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রবাসী বাংলাদেশিদের জন্য পাসপোর্ট সেবা আরো কার্যকর ও হয়রানিমুক্ত করতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার উদ্যোগে অনুষ্ঠিত হয় বিশেষ কর্মশালা, যেখানে পাসপোর্ট আবেদন, তথ্য সংশোধন, অনলাইন আবেদন প্রক্রিয়া এবং সেবা গ্রহণের বিভিন্ন ধাপ নিয়ে বিস্তারিত তুলে ধরেন কনস্যুলেটের কর্মকর্তারা। প্রবাসী যারা আছেন এ সময় প্রবাসীরা পাসপোর্ট নিয়ে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন, পাশাপাশি সেবা প্রক্রিয়া আরো সহজ করার আহ্বান জানান। আমি গত 3 মাস আগে আমার পাসপোর্ট জমা দিয়েছি, কিন্তু এখনো পাসপোর্ট হাতে পাইনি। 2021 সালে আমার এক সপ্তাহের ভিতরে দুটি পাসপোর্ট হয়েছে, কিন্তু আমি হাতে পাইছি একটি। এটা কি কনস্যুলেটের গাফলতি নাকি দেশে বাংলাদেশ পাসপোর্ট অফিসের গাফলতির জন্য? আমাদের পাসপোর্টটা কিভাবে আমরা আবেদন করতে পারবো, এরকম একটা অ্যাপস আমরা প্রবাসীরা পাবো কিনা, তা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমার বিশেষ অনুরোধ এবং কি আমাদের রাষ্ট্রদূতের মহোদয়ের কাছে বিশেষ অনুরোধ, আমরা তেমন সুযোগ সুবিধা পাবো কিনা। দালাল এড়িয়ে সরাসরি কনস্যুলেট থেকে সেবা নেওয়ার আহ্বান জানান কনসাল জেনারেল। একটা ক্র্যাশ প্রোগ্রাম করছি, খুব শীঘ্রই আপনারা জানতে পারবেন কোন ভ্যানুতে আমরা করছি, এবং সেটা আনলিমিটেড। আমরা যে সংখ্যা ভাইরা আসবেন সবাইকে আমরা সংখ্যাটা দিয়ে দেবো। চেষ্টা করছি ভাই, কারণ আমাদের তো দেশি ভাইরা সবাইকে যেন পাসপোর্ট পায়, সেই লক্ষ্যে আমরা সবাই, সমস্ত কর্মকর্তারা সবাই সচেতন আছে, আমরা কাজ করছি। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসীরা। সচেতনতা বৃদ্ধি এবং তথ্যভিত্তিক সেবা নিশ্চিত হলে পাসপোর্ট সহ সব ধরনের কনসুলার সেবা আরো সহজ ও দ্রুত পাওয়া যাবে, এমন প্রত্যাশা তাদের। আমাদের কনস্যুলেটের পক্ষ থেকে ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মালদ্বীপে নিউজ 24 এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। 11তম বর্ষে পদার্পণ উপলক্ষে রাজধানী মালেতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হাইকমিশনের তৃতীয় সচিব সৈয়দ আমজাদ। এ সময় নিউজ 24 এর বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রশংসা করেন প্রবাসীরা। ইমরান হোসেন তালুকদারের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মুখর পরিবেশে মালদ্বীপে উদযাপিত হলো দেশের জনপ্রিয় সংবাদ মাধ্যম নিউজ 24 এর 11তম বর্ষে পদার্পণ। দিনটি উপলক্ষে রাজধানী মালের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই নিউজ 24 এর বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রশংসা করেন প্রবাসীরা। শত কর্মব্যস্ততার মাঝে আমরা যখন অবসর সময় পেয়ে দেশের কোনো
নিউজ দেখে থাকি, আমরা নিউজ 24 দেখে থাকি। নিউজ 24 এর মালদ্বীপ প্রতিনিধি ইমরান হোসেন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ হাই কমিশনের তৃতীয় সচিব সৈয়দ আমজাদ আলী। উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্য সহ আরো অনেকে। যে কাজ করে যাচ্ছে এটা খুবই প্রশংসনীয়। আমি যতগুলো নিউজ ওনাদের দেখছি বা ওনারা তুলে ধরেছে, কোন নিউজ আমি শুনি নাই যে ওনারা মিথ্যা কোনো প্রচার করে গেছে। সমাজের প্রতিবিম্ব হচ্ছে যে খবরগুলো আমরা পেয়ে থাকি, সুতরাং বলা হয় যে সংবাদ হচ্ছে সমাজের আয়না। সুতরাং আমাদেরকে যা দেখাবে তারই প্রতিবিম্ব কিন্তু ফুটে উঠবে আমাদের কর্মে, আমাদের নতুন প্রজন্মের কাছে। শেষে কেক কেটে নিউজ 24 এর 11তম বর্ষে পদার্পণ উদযাপন করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ব্যক্তিগত ও পারিবারিক সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম মনি। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির সিনিয়র নেতারা। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সংসদ সদস্য মোহাম্মদ কয়সার এম আহমেদ, মোহাম্মদ তাজুল ইসলাম, মিসবাউজ্জামান সোহেল, ডক্টর মুজিবুর রহমান, বাবুল চৌধুরী এবং বাবর চৌধুরী সহ দলের অন্যান্য নেতাকর্মীরা। এ সময় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় ও সংক্ষিপ্ত মত বিনিময় অনুষ্ঠিত হয়। জাতিসংঘের নতুন মহাসচিব বাছাইয়ে বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদে অনানুষ্ঠানিক ভোট হয়েছে। গোপন এই ভোটের মাধ্যমে 7 জন প্রার্থীর মধ্যে একজনকে বেছে নেওয়া হবে। ডিসেম্বরের শেষে জাতিসংঘের বর্তমান মহাসচিবের পদ ছাড়ছেন অ্যান্টনিও গুইতেরেস। পর্তুগালের নাগরিক গুইতেরেসের স্থলাভিষিক্ত হওয়ার জন্য ল্যাটিন আমেরিকা ও আফ্রিকার দেশগুলোর প্রার্থীরা এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন। নিরাপত্তা পরিষদের 15 সদস্য দেশের প্রতিনিধিরা অনানুষ্ঠানিকভাবে প্রাক বাছাই হিসেবে ভোট দেবেন। একাধিক দফায় হওয়া এই প্রক্রিয়া শেষ হতে পারে আগামী অক্টোবরে। Mr. Erhurman and Mr. Christodoulides. সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সিরাজুল হক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সরওয়ার উদ্দিন রনি। সভায় নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা সংগঠনের গঠনতন্ত্র ও লক্ষ্য বাস্তবায়নে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে সাইবার অপরাধ। চরিত্র হনন করা হচ্ছে, সাইবার বুলিং করে সামাজিক মাধ্যমে নানাভাবে হেনস্থা করা হচ্ছে যাকে খুশি তাকে। ব্যক্তিগত কিংবা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে সত্যকে মিথ্যা বানানো হচ্ছে, সাদাকে করা হচ্ছে কালো। সব মিলিয়ে বেপরোয়া হয়ে উঠছে সাইবার অপরাধীরা। বিষে উঠছে ব্যক্তি ও পারিবারিক জীবন। বিশেষজ্ঞরা বলছেন সাইবার আইনকে আরও যুগোপযোগী করতে হবে, নিশ্চিত করতে হবে প্রয়োগ। বিস্তারিত জানাচ্ছেন শাহ আলী জয়। সামাজিক মাধ্যমে ভিডিও প্রকাশের পরই ট্রল শুরু হয় সিলেটের শিক্ষিকা বিউটি রানী পালকে নিয়ে। চলে চরিত্র হননের চেষ্টা। যদিও বিউটি পালের পক্ষে দাঁড়িয়েছিলেন শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তবে সামাজিক মাধ্যমের গণপরিসরে এমন অসংখ্য উদাহরণ আছে যেখানে এই মাধ্যম ব্যবহার হয় মানুষের চরিত্র হননের কাজে। সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট এবং আমরা কি লিখছি এই ব্যাপারগুলো আরেকটু সচেতন হওয়া উচিত। কিছু রাজনৈতিক বিষয় আছে এখানে, যে না যে কেউ যদি রাজনীতিবিদ যদি এগুলি করে, এগুলি যদি ধরা পড়ে, তাহলে এগুলি তাড়াতাড়ি ছড়াইলে একটা দলের উপকার হয়, একটা দলের ক্ষতি হয়। এগুলো কিন্তু বিশাল প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট আছে। দেশের তথ্য প্রযুক্তির ব্যবহার যেমন বাড়ছে, একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এ সংক্রান্ত অপরাধের সংখ্যা। অনলাইন বা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সাদাকে কালো এবং মিথ্যাকে সত্যের অবয়ব দেওয়ার প্রবণতা আছে। দলীয় বা ব্যক্তি স্বার্থ হাসিল করতে নামে বেনামে চালানো হয় বিরামহীন প্রোপাগান্ডা। সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের 2025-26 সালের জরিপ বলছে প্রতি বছরই বাড়ছে সাইবার অপরাধের সংখ্যা। বেশি আক্রান্তের শিকার হচ্ছেন নারীরা। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হাতেই স্মার্টফোন উইথ ইন্টারনেট কানেকশন এবং সোশ্যাল মিডিয়া আছে।
তো যার ফলে যে কোনো তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু যাচাই বাছাই ছাড়া ছড়িয়ে দেয়া বা শেয়ার দেওয়ার এক ধরনের প্রবণতা দেখা দেয়। সংবেদনশীল হচ্ছে যে নারী এবং শিশুরা, তারাই আসলে এই সাইবার বুলিং এর বেশি শিকার হয়। আগে ছিল ব্ল্যাকমেলিং, পরবর্তীতে দেখা যাচ্ছে যে রাজনৈতিক ব্যক্তিদেরকেও আপনার বিভিন্ন রকমের কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে নগ্ন করে দিয়ে এলাকায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন প্রতিহিংসা আর আক্রোশের বশবর্তী হয়ে অনেকের ব্যক্তিগত আর পারিবারিক জীবন বিষাক্ত করে তুলছে সাইবার অপরাধীরা। শুধু তাই নয়, রাজনৈতিক ব্যবসায়ী সহ বিভিন্ন পেশার বিশেষ ব্যক্তিদের টার্গেট করে আক্রমণ করা হয়। বেশিরভাগ ক্ষেত্রেই সত্যের বালাই নেই, আছে মিথ্যার ছড়াছড়ি। তাদের মতে রাজনৈতিক উস্কানি ছড়ানোর প্রধান অস্ত্র হয়ে উঠেছে সামাজিক মাধ্যম। দেখেন, এখানে সোশ্যাল মিডিয়ারও একটা দায় আছে, যে সোশ্যাল মিডিয়াতে ধর্ম একটা ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে রাজনীতিবিদরা। তো সেক্ষেত্রে তখন এটিকে আসলে এই অ্যালগরিদমের ফলে দ্রুত যখন শেয়ার দেয়, সোশ্যাল মিডিয়া আসলে এটাকে আরো বেশি বেশি মানুষের কাছে নিয়ে যায়, মানুষের সামনে নিয়ে যায়। তখন যেহেতু আমাদের সাধারণ মানুষের মধ্যে মিডিয়া লিটারেসি নেই, ডিজিটাল লিটারেসির ঘাটতি আছে, যার কারণে তারা দ্রুত আসলে এটা শেয়ার দেওয়ার এক ধরনের প্রবণতা হয় এবং এটা ভাইরাল হয়ে যায়। তবে সাইবার প্রতারণা কিংবা অপরাধ নিয়ে আইন হয়েছে, সময়ের প্রয়োজনে সেই আইনের পরিবর্তন হয়েছে, কিন্তু সেই আইন কতটা সময় উপযোগী হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন সময়ে। নতুন টেকনোলজির সাথে যদি আমরা সবাই, বিশেষ করে তদন্তকারী কর্মকর্তা এবং যারা এটা ফরেনসিক করান, তারা যদি ভালোভাবে আয়ত্ত করতে পারেন, তাহলে সাইবার অপরাধগুলো নিয়ন্ত্রণ করা আরও কার্যকর হবে এবং আরও সুবিধাজনক হবে। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন ভার্চুয়াল দুনিয়ায় ঝুঁকি যত বাড়ছে ততই জরুরি হয়ে উঠেছে দায়িত্বশীল ব্যবহার, ডিজিটাল সচেতনতা এবং আইনের কার্যকর প্রয়োগ। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হলেও শেখ হাসিনা নিজ ইচ্ছায় ভারত থেকে দেশে আসতে পারেন, তবে দেশের সীমানায় ঢুকলেই তাকে গ্রেপ্তার করা হবে। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে এসব কথা জানান আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সরকার চাইলে অগাস্টেই রাষ্ট্রপতি নির্বাচন হতে পারে বলেও জানান তিনি। দীর্ঘ 17 বছর পর ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেয়া শেখ হাসিনা দেশে আসার ঘোষণা দিয়েছেন প্রায় 2 বছর পর। সম্প্রতি রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে ডিসেম্বরে দেশে ফেরার যে ঘোষণা তিনি দিয়েছেন, একই বিষয়ে ফ্রান্স ভিত্তিক সংবাদ সংস্থা এপিকেও জানিয়েছেন। গত নভেম্বর মাসে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার ফাঁসির আদেশ দেন আদালত। সেক্ষেত্রে শেখ হাসিনার দেশে ফেরার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন আইনমন্ত্রীর কাছে। সচিবালয় এক অনুষ্ঠান শেষে তিনি বলেন, নিজ ইচ্ছায় দেশে আসতে পারেন শেখ হাসিনা, তবে আসলেই গ্রেফতার করা হবে। একজন ফাঁসির আসামি হলেও সে যদি বাংলাদেশের নাগরিক হয়, বাংলাদেশে আইনের প্রতি শ্রদ্ধা দেখে বাংলাদেশে এসে সারেন্ডার করতে চায়, সেখানে হয়তো তার সারেন্ডারের আগেই অ্যারেস্ট হবে, কিন্তু তার সেই তো অধিকার তো আছে। আসলে আসবে, আইন তার নিজস্ব গতিতে চলবে, সেখানে তো আমাদের আইনের ব্যত্যয় করে আমরা কিছু করব না। রাষ্ট্রপতি নির্বাচন পূর্ব নির্ধারিত সময়ে সেপ্টেম্বরের সংসদ অধিবেশনই হবে নাকি এর আগে বিশেষ অধিবেশন বসবে, এমন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, সাংবিধানিকভাবে সেপ্টেম্বরের অধিবেশনেই রাষ্ট্রপতি নির্বাচন হবে, তবে সরকার চাইলে আগেও হতে পারে। বিশেষ অধিবেশন ডাকবো কিনা, তো 90 দিন যেহেতু সময় আছে, আর আমার নেক্সট অধিবেশন 60 দিনের মধ্যে ডাকতে হবে। গত অধিবেশন শেষ হওয়ার থেকে আগামী অধিবেশন পর্যন্ত 60 দিনের মধ্যে আমার ডাকতে হবে। সুন্দর, এই দুইটা টাইম যেহেতু ম্যাচ করছে, আমি সে কারণে বলছি বিশেষ অধিবেশনের আপাতত প্রয়োজনীয়তা দেখছি না। আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন আমলে নিয়ে খতিয়ে দেখা হবে। তাদের মতামত অগ্রাহ্য করছে না সরকার। ওনাদের জায়গা থেকে ওনারা যদি একটা অবজারভেশন দেন, আমাদের দায়িত্ব হলো সেই অবজারভেশনটাকে কগনাইজেন্সে নিয়ে বিষয়টা খতিয়ে দেখা। সারাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় 3 জন শিক্ষক ও কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত 28 জুলাই উপাচার্য অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয়। এছাড়া সভায় 4 শিক্ষককে সকল একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। বরখাস্তকৃত শিক্ষকদের মধ্যে রয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাদেকা হালিম, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম এবং অধ্যাপক ডক্টর আফরোজা শেলি।
এবারে খেলার খবর। 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে আবারও টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, কন্ডিশন কঠিন, তার উপর ইনজুরিতে নেই 3 গুরুত্বপূর্ণ ক্রিকেটার। তবু লক্ষ্য বদলায়নি টাইগারদের। অভিজ্ঞ ব্যাটিং আর তারুণ্যের মিশেলে গড়া পেস আক্রমণ নিয়ে আত্মবিশ্বাসী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মিরপুরের আকাশে কখনো ঝিরিঝিরি বৃষ্টি, আবার কখনো এক ফালি রোদ। এমন বৈরী আবহাওয়ার মধ্যেই অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি সারছেন ক্রিকেটাররা। বৃষ্টিতে অনুশীলন বাধাগ্রস্ত হলেও বিকল্প উপায়ে প্রস্তুত রাখার চেষ্টা করছেন টাইগাররা। তবে প্রস্তুতিতে ঘাটতির কথা স্বীকার করেছেন টেস্ট অধিনায়ক নাজমুল শান্ত। যতটুকু সম্ভব হয়েছে নেওয়ার চেষ্টা করেছে, বাট আমি স্টিল বিলিভ করি যে প্রিপারেশনের জায়গায় একটু তো ঘাটতি ছিল এবার। ইনজুরিতে নেই পেসার নাহিদ রানা, শরীফুল ও উইকেট কিপার ব্যাটার লিটন দাস। তবে যারা দলে আছেন তাদের সামর্থ্যের উপরই আস্থা রাখছেন টেস্ট কাপ্তান। ইনজুরি বিষয়টা আসলে আমাদের কারোই কন্ট্রোলে নাই, যে কোনো সময় যে কোনো প্লেয়ার ইনজুর্ড হতে পারে। বাট আমার মনে হয় যে দলটা আমাদের অস্ট্রেলিয়াতে যাচ্ছে, এই দলের উপরে পুরোপুরি বিশ্বাস আছে। প্রায় 5 বছর পর লাল বলের ক্রিকেটে ফিরেছেন সৌম্য সরকার। শান্তর বিশ্বাস, বাউন্সি উইকেটে ব্যাটিং এর পাশাপাশি বোলিং এও সহায়তা করবেন এই অলরাউন্ডার। বাউন্সি ট্র্যাকে ভালো খেলে থাকে, পেস বোলিং ভালো হ্যান্ডেল করে। যদি 11 জনে খেলার সুযোগ হয়, বোলিং এরও একটা সুযোগ তৈরি হতে পারে। 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে নতুন ইতিহাস লেখার সুযোগ বাংলাদেশের সামনে। কঠিন এই সফরে টাইগাররা প্রত্যাশার প্রতিদান দিতে পারেন কিনা সেটা এখন দেখার অপেক্ষা। তাসবিহ শরণ, নিউজ 24। দর্শক, এই ছিল প্রবাসী সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।